ম্যাড ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমরা আজকে পড়তে যাচ্ছি বাংলা সাহিত্য পাঠের পদ্যাংশ কপোতাক্ষ নদ। তাহলে কপোতাক্ষ নদের অনুশীলনী সৃজনশীল 1 আমরা আজকে পড়ব। তাহলে উদ্দীপকটা পড়া যাক। ছোটকালে ছিলাম বাঙালিদের বালুচরে। ছোটকালে আমরা তো বাঙালি। ছোটকালে আমরা নদীর ওইখান দিয়ে পুকুরের ওইখান দিয়ে খেলাধুলা করতাম, এটাই বলছে। সাঁতরে নদী পাড়ি দিতাম, বারবার ওপার হতে এপার। যারা নদীর অথবা চর এলাকায় বাড়ি, তারা তো সবসময় বালুচরেই থাকতো, আর সারাদিন সাঁতরিয়ে এপার থেকে ওপার চলাচল করতো। টিভি লটারি সুযোগ করে দিলে ছুটে চলে যায় আমেরিকায়। মানে আমার খেলার ছলে নদীর নৌকা দিয়ে এপার থেকে ওপারে যাওয়াকে বলতাম আমেরিকা যাই অথবা জাপান যাই, নানান কিছু। কিন্তু আজ মন শুধু ছটফটায় আর শয়নে স্বপনে বাড়ি দিয়ে যায়। মধুময় স্মৃতিগুলো আমাকে কাঁদায়, তবু দেশ আর নাহি ফেরা যায়। আমরা ওই খেলার ছলে বড় হতে হতে একসময় আমেরিকা বা অন্যান্য প্রবাসী হয়ে যায়। কিন্তু আজ মন অনেক কাঁদে, বাড়ি ফিরে যায়, কিন্তু স্মৃতিগুলো কাঁদায়, কিন্তু তবু দেশে আসা যায় না। বিদেশের জীবনটা এরকম। এখন প্রশ্ন পড়া যাক। ক নাম্বার, স্বর্ণটের ষষ্ঠকে কি থাকে? স্বর্ণকের ষষ্ঠকে ভাবের পরিণতি থাকে। মানে ভাবের স্বর্ণটের ষষ্ঠকে আমিও বুঝি নাই, ভাবের পরিণতি থাকে। স্নেহের তৃষ্ণা বলতে কি বোঝানো হয়েছে? স্নেহের তৃষ্ণা বলতে মমতার বন্ধনকে বোঝানো হয়েছে। কপোতাক্ষ নদ কবিতার কবি মাইকেল মধুসূদন দত্ত যশোরের কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। কপোতাক্ষ নদ কবিতায় লেখক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি যশোর জেলার কপোতাক্ষ নদীর তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে তিনি ওই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন। শৈশবে তিনি নদীর তীরে থাকতো, ওখানে খেলাধুলা করতো, ওইখানেই বসবাস করতো, ওইখানে তার মানবিক বিকাশ ঘটে। তখন তিনি ফ্রান্সে বসবাস করতেন। তখন জন্মভূমির শৈশব কৈশোরের স্মৃতি মনে পড়ে। যখন তিনি ফ্রান্সে গেলেন, তখন তার জন্মভূমির কথা অনেক মনে পড়ে। দূরে বসেও তিনি কপোতাক্ষ নদের কলকলধ্বনি শুনতে পান। তিনি ফ্রান্সে থাকা সত্ত্বেও তার মনটা থাকতো তার জন্মভূমিতে। তার সবসময় তার খুব স্মরণীয় ছিল তার ওই বাড়ির ওখানে কপোতাক্ষ নদের কলকলধ্বনি। অন্যান্য নদ নদীর জল তার কণ্ঠে তৃষ্ণা দূর করতে পারলেও হৃদয়ের তৃষ্ণা একমাত্র কপোতাক্ষের জলই দূর করতে পারে, কারণ এর সঙ্গে কবির নারীর সংযোগ বা মমতার বন্ধন রয়েছে। আচ্ছা, এখন আমরা ছোট ক নাম্বারটা পড়তে থাকি। ছোট ক নাম্বারে কি বলছে? উদ্দীপকে প্রতিফলিত অনুভূতি কপোতাক্ষ নদ কবিতার আলোকে তুলে ধরো। আচ্ছা, তাহলে বলা যাক। উদ্দীপকে প্রতিফলিত স্মৃতিকাতরতার অনুভূতি কপোতাক্ষ নদ কবিতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আচ্ছা, কপোতাক্ষ নদ কবিতায় কবির কাতরতার অবরণে অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। এই কপোতাক্ষ নদের কবিতায় কবির দেশের প্রতি অনেক দেশপ্রেম প্রকাশ পেয়েছে। কপোতাক্ষ নদীর তীরে প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা কবি সুদূর ফ্রান্সে বসবাস করেও স্মৃতিকাতর হয়েছেন। দূরে বসেও তিনি কপোতাক্ষ নদের কলকলধ্বনি শুনতে পায়। সে তার জন্মভূমিকে ভালোবাসে। সে বেশি ভালোবাসে তার জন্মভূমির ওই কপোতাক্ষ নদকে। এজন্য সে প্রবাসী থেকেও ওই কপোতাক্ষ নদের কলকলধ্বনি শুনতে পায়। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন নদ নদীর পানি পান করে কণ্ঠের পিপাসা মিটালেও হৃদয়ের তৃষ্ণা একমাত্র কপোতাক্ষর জলই দূর করতে পেরেছে। কেননা এই নদের সঙ্গে রয়েছে তার আত্মিক সংযোগ বা নারীর বন্ধন।
কবির মনে সন্দেহ জাগে, তিনি আবার তার শৈশব কৈশোরের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের দেখা পাবে কিনা। এই একই ভাব প্রতিফলিত হয়েছে উদ্দীপকে যা প্রতিফলিত হয়েছে তা হচ্ছে সে তার দেশকে ভালোবাসত, এজন্য সে দেশের প্রতি অনেক মায়া ছিল। সে প্রবাসে যাওয়ার পরেও তার মনে ওই দেশের কপোতাক্ষ নদের কলকধ্বনি সে শুনতে পাইত। সে এই দেশে আসতে চাইলেও আসতে পারতো না, কারণ প্রবাসের জীবন বুঝাইতো যে কেউ। ছোটবেলায় বালুচরে খেলা করা, সাঁতরানো, নদী পারাপারের সুখবর দিনগুলো পেছনে ফেলে ডিবি লটারিতে সুদূর আমেরিকায় গিয়ে আর দেশে ফেরা হয় না উদ্দীপকের কবি আবার বলছে যে ছোটবেলায় সে বালুচরে খেলা করতো, সাথে নদীর এপার থেকে ওপারে যেত। ওই সুখকর আনন্দময় দিনগুলো আর ফিরে পাবে না, কিন্তু তারপরও সেই মধুময় স্মৃতিগুলো তাকে তাড়িত করে। তাই বলা যায় কপোতাক্ষ নদ কবিতায় কবির মতো উদ্দীপকেও দেশপ্রেম প্রকাশ পেয়েছে, কিন্তু তারপরেও তার মনে মধুময় স্মৃতিগুলো তাকে তাড়িত করে। এজন্য বলা যায় যে কপোতাক্ষ নদের কবিতার কবির মতো উদ্দীপকের কবিতার কবিরও দেশপ্রেম প্রকাশ পেয়েছে। আচ্ছা, এখন আমরা পড়ব বড় গ নম্বরটা। আচ্ছা, দেখা যাক কি বলছে বড় গ নম্বরে। উদ্দীপকে প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে তাই কপোতাক্ষ নদ। কবিতার মূল ভাব কথাটির সত্যতা বিচার করো। আচ্ছা, তাহলে শুরু করা যাক। উদ্দীপকে প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে তা হলো দেশপ্রেম। উদ্দীপকের দেশপ্রেমের প্রকাশ পেয়েছে, কবিরও দেশপ্রেমের প্রকাশ পেয়েছে। কপোতাক্ষ নদ কবিতায় এমনটি প্রকাশ পেয়েছে। কপোতাক্ষ নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা কবি ফ্রান্সে বসবাস করেও একাকিত্বের মুহূর্তে এই নদকে স্মরণ করে। দূরে বসেও তিনি কপোতাক্ষ নদের কলকধ্বনি যেন সে শুনতে পায়। পৃথিবীর বহু দেশে বহু নদ নদী কবি দেখেছেন এবং তার পানি পান করেছেন, কিন্তু একমাত্র কপোতাক্ষের জলই তার হৃদয় তৃষ্ণা দূর করতে পারে। তা প্রায় ছোট ঘরের প্রথম অংশের সাথে মিল আছে, তাই তোমাদের পড়তে একটু সুবিধা হবে। তাহলে পড়া যাক। কারণ এর জলধারা যেন মায়ের দুধের মতোই সুপেয়। কবির মনে সন্দেহ, এই নদীর সঙ্গে তার আর দেখা নাও হতে পারে। কবি মনে করছে এই দেশে তার সারাটা জীবন কেটে যাবে, তার জন্মভূমিতে আর যাওয়া হবে না, এজন্য এই কথাটা বলল। তাই সবিনয়ে তিনি নদের কাছে মিনতি করে বললেন যেন কপোতাক্ষ নদ তাকে প্রেম ভরে সস্নেহে স্মরণ করে, স্বদেশের জন্য তার হৃদয়ের কাতরতা যেন বঙ্গবাসীদের কাছে ব্যক্ত করে, মানে তার এই দুঃখের কথা যেন তার দেশের বাঙালিদের কাছে প্রকাশ করে। উদ্দীপকের কবির স্মৃতি তার কাতর অবরণে মাইকেলের মতো একই দেশপ্রেম প্রকাশিত হলেও কোথাও এ কথা বলা হয়নি যে দেশবাসী যেন তাকে ভুলে না যায়। আচ্ছা, উদ্দীপকের কবিও দেশপ্রেমিক, কিন্তু দেশপ্রেমিক হলেও কোথাও সে বলেনি যে তার দেশবাসী যেন তাকে ভুলে না যায়। সে শুধু দেশের চিন্তাই করছে, দেশবাসী চিন্তা আর করে নাই। উদ্দীপকের কবি বালুচরে খেলা করা নদী পারাপারের স্মৃতির কথা মনে করে শুধু ছটফটিয়েছেন, কিন্তু মধু কবিতার মতো দেশমাতৃকার স্মৃতিতে বেঁচে থাকার কোনো অনুভূতি ব্যক্ত করেননি। উদ্দীপকের কবি তিনি তার শৈশবের স্মৃতিগুলো মনে রেখে ছটফট করতেছিলেন, কিন্তু কবির মতো দেশমাতৃক স্মৃতিতে বেঁচে থাকার কোনো অনুভূতি ব্যক্ত করে নাই। তারপর বলা যায় উদ্দীপক ও মাইকেলের প্রতিফলিত অনুভূতি একই, যাকে দেশপ্রেম বলা হয়। তাহলে আজকের জন্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।